আন্দামান ও নিকোবরের ঘন জঙ্গলের মাঝখানে প্রায় ৯০,০০০ কোটি টাকার বিশাল প্রকল্পে এমন কোনো ভয়ঙ্কর গোপন সামরিক শক্তি তৈরি হচ্ছে যা মাত্র একটি বোতাম চাপলেই সমগ্র চীনের অর্থনীতিকে কার্যত অচল করে দিতে পারে। এমন এক কৌশল যা চীনের সামুদ্রিক বাণিজ্যকে স্তব্ধ করে দিয়ে তাকে অর্থনৈতিকভাবে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে। মরিশাসের আগালেগা দ্বীপ থেকে শুরু করে ইন্দোনেশিয়ার সাবা বন্দর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এমনকি অদৃশ্য কৌশলগত জাল বুনেছেন যা বিশ্বের চোখ এড়িয়ে গেছে। এমনকি আমেরিকাও যার পূর্ণ আঁচ পায়নি, অথচ সেই জালে চীনের লাল ড্র্যাগন আজ প্রায় আটকে পড়েছে। আরব সাগরের মাঝখানে গভীর রাতে, ঠিক রাত ২টোয় ভারতীয় নৌবাহিনীর বিশেষ বাহিনী মার্কস কমান্ডোরা এমন কোন গোপন ব্ল্যাক অপারেশন পরিচালনা করেছিল যা দেখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর অধিকারী আমেরিকা এবং ব্রিটেন পর্যন্ত ভারতের সামরিক দক্ষতার সামনে সম্মান জানাতে বাধ্য হয়। আর সমুদ্রের অতল গভীরে একটি গুলিও না চালিয়ে ভারতীয় সাবমারিনগুলি চীনা নৌবাহিনীর বিরুদ্ধে এমনকি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করছে যা রাতারাতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘুম কেড়ে নিয়েছে। বন্ধুরা, আজ আমরা কোনো কল্পকাহিনী বা ভিত্তিহীন তত্ত্ব নিয়ে আলোচনা করছি না। আজ আমরা এমন এক ভূরাজনৈতিক ভূমিকম্পের কথা বলবো যা বিশ্বশক্তির ভারসাম্যকে স্থায়ীভাবে বদলে দিয়েছে। আজকের এই অনুসন্ধানমূলক বিশ্লেষণ আপনার শরীরে শিহরণ জাগাবে, কারণ আজ আমরা সেই বাস্তবতার পর্দা সরাতে চলেছি যার আলোচনা সাধারণ টেলিভিশনের ডিবেটে কখনোই হয় না। গল্পের শুরু ২০২৪ সাল থেকে। সেই সময় গোটা বিশ্বের গ্লোবাল সাপ্লাই চেইন ইতিহাসের অন্যতম কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলির ওপর হুথি বিদ্রোহী ও সোমালিয়ার জলদস্যুদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এই সমুদ্রপথ দিয়েই বিশ্বের ৭০%-এরও বেশি অপরিশোধিত তেল এবং লক্ষ কোটি ডলারের আন্তর্জাতিক বাণিজ্য চলাচল করে। ফলে হামলার কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়। আমেরিকা থেকে ইউরোপ অসংখ্য বিলিয়ন ডলারের আধুনিক নৌবাহিনী পর্যন্ত পরিস্থিতির সামনে কার্যত অসহায় হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে পিছিয়ে আসতে বাধ্য হয়। ঠিক সেই সময় বিশ্ব এমন এক দৃশ্য দেখেছিল যা পশ্চিমা বিশ্বের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কোনো প্রচার বা বাড়তি প্রচারণা ছাড়াই ভারত একসাথে ৩০টিরও বেশি অত্যাধুনিক ও মারাত্মক যুদ্ধজাহাজ এই পুরো অঞ্চলে মোতায়েন করে। এটি ছিল স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে আক্রমণাত্মক নৌ অভিযান। ভারতীয় নৌবাহিনী কোনো আন্তর্জাতিক জোটের সদস্য হিসাবে নয়, সম্পূর্ণ নিজের শক্তিতে এই বিশাল সামুদ্রিক অঞ্চলকে নিরাপদ করে তোলে। জাতীয়তা বা জাহাজের পতাকা না দেখে ভারতীয় যুদ্ধজাহাজ শত শত বিদেশি নাগরিককে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে এবং বিলিয়ন ডলারের পণ্য বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিকে এমন নিরাপত্তা দেয় যা সেই সময় বিশ্বের খুব কম দেশই দিতে পেরেছিল। এই একটি মাত্র পদক্ষেপ গোটা বিশ্বকে বুঝিয়ে দেয় ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রকৃত রক্ষক কে। কিন্তু আসল রহস্য এখান থেকেই শুরু। ভারতের এই অসাধারণ সামুদ্রিক শক্তি প্রদর্শনের পর পশ্চিমা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি হয় তা ভারতের জন্য এক বিশাল কূটনৈতিক সাফল্যে পরিণত হয়। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এবং বিশ্বের অন্যতম সম্মানিত সংবাদপত্র জেরুজালেম পোস্ট ভারতকে হঠাৎ করেই বিশ্বের গেম চেঞ্জার এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের লাইফলাইন বলে অভিহিত করতে শুরু করে। ইসরায়েলের কৌশলগত বিশ্লেষক পোশালি লস তার একটি গভীর বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেন। তিনি লেখেন, ভবিষ্যতে পৃথিবীর গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথ যেমন হরমুজ প্রণালী, বাব আল মানদেব কিংবা মালাক্কা প্রণালী, এসবের ওপর কার সামরিক নিয়ন্ত্রণ রয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সংকটের সময় কোন দেশ সেই পথগুলোকে খোলা রাখতে পারবে এবং সেই সাহস ও সামর্থ্য কার রয়েছে। আর ঠিক এই জায়গাতেই ভারতীয় নৌবাহিনী বিশ্বের সবচেয়ে বড় গেম চেঞ্জারে পরিণত হয়েছে।
আজ ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ভারত আর শুধু দ্রুত বিকাশমান একটি অর্থনীতি বা বিশাল প্রতিরক্ষা বাজার নয়। সাম্প্রতিক আমেরিকা, ইসরায়েল, ইরান সংঘাতের পর বিশ্ব উপলব্ধি করেছে যে ভারত এমন এক কৌশলগত অংশদার যে প্রয়োজনে নিজের শক্তিতেই আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ও নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্য রাখে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যে ভারতীয় নৌবাহিনীকে একসময় পশ্চিমা সংবাদ মাধ্যম পুরনো সোভিয়েত অস্ত্রের জাদুঘর বলে ব্যঙ্গ করত, আজ সেই একই সংবাদ মাধ্যম কেন হঠাৎ ভারতকে ভারত মহাসাগরের প্রকৃত শক্তিধর হিসাবে স্বীকার করছে? এর পেছনে রয়েছে দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত নীরবে পরিচালিত এক সুপরিকল্পিত কৌশল, যার পরিকল্পনা তৈরি হয়েছে ভারতের সাউথ ব্লকের বন্ধ দরজার আড়ালে। পৃথিবীর মানচিত্রের দিকে একবার ভালো করে তাকালেই বুঝতে পারবেন, ভারতের ভৌগোলিক অবস্থান নিজেই এক অসাধারণ কৌশলগত শক্তি। হিন্দ মহাসাগরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত ভারত, মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদনকারী দেশগুলি, আফ্রিকার দ্রুত বিকাশমান অর্থনীতি এবং পূর্ব এশিয়ার উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে একটি প্রাকৃতিক সেতুর ভূমিকা পালন করে। ভারতের পশ্চিম উপকূল সরাসরি পারস্য উপসাগর এবং লোহিত সাগরের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর উপর নজরদারি রাখতে পারে। অন্যদিকে পূর্বে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ মালাক্কা প্রণালীতে সরাসরি এবং অত্যন্ত কার্যকর কৌশলগত প্রবেশাধিকার দেয়। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ভৌগোলিক অবস্থান নেই যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের এত বড় অংশকে প্রয়োজনে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করা সম্ভব। এই কারণেই আজ ভারত শুধু নিজের নিরাপত্তার দায়িত্বই নিচ্ছে না, বরং গোটা অঞ্চলের নিরাপত্তার অন্যতম প্রধান ভরসায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক কৌশলগত মহলে ভারতকে এখন নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবেও দেখা হচ্ছে। এবার চলুন এই গোটা কাহিনীর সবচেয়ে গোপন স্তরে প্রবেশ করা যাক। এই অংশ না বুঝলে চীনের বর্তমান অস্বস্তির প্রকৃত কারণও বোঝা যাবে না। গত 2 দশক ধরে ভারতকে 4 দিক থেকে ঘিরে ফেলতে চীন স্ট্রিং অফ পার্লস নামে একটি কৌশল বাস্তবায়ন করে আসছে। পাকিস্তানের গোয়াদর বন্দর, মায়ানমার, জিবুতি সহ হিন্দ মহাসাগর ঘিরে একের পর এক বন্দর ও সামরিক ঘাঁটি গড়ে তুলে তারা এমন একটি বলয় তৈরি করতে চেয়েছিল যাতে প্রয়োজনে ভারতকে সমুদ্রপথেই কার্যত আটকে ফেলা যায়। কিন্তু মোদী সরকার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নীরবে যে পাল্টা কৌশল তৈরি করেছেন তা চীনের দীর্ঘদিনের এই পরিকল্পনাকেই কার্যত ভেঙে দিয়েছে। বিশ্বের চোখের আড়ালে ভারত গড়ে তুলেছে এক অদৃশ্য কৌশলগত নেটওয়ার্ক, যাকে অনেক বিশেষজ্ঞ নেকলেস অফ ডায়মন্ডস নামেও উল্লেখ করেন। চীন যখন এই পরিকল্পনার প্রকৃত রূপ বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গেছে। মরিশাসের আগালেগা দ্বীপে ভারত অত্যন্ত গোপনে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ রানওয়ে এবং একটি ডিপ ওয়াটার নৌঘাঁটি নির্মাণ করেছে। আজ সেখান থেকে ভারতীয় নৌবাহিনীর P-8I পোসাইডন সামুদ্রিক নজরদারি বিমান দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় ঈগলের মতো নজর রাখছে। অন্যদিকে ওমানের ডুকম বন্দরে ভারত অত্যন্ত নীরবে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক্স ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বারে ভারতের একটি স্থায়ী এবং সম্পূর্ণ বৈধ সামরিক উপস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও চাবাহার বন্দরের মাধ্যমে ভারত এমন একটি বিকল্প বাণিজ্য পথ তৈরি করেছে যার ফলে পাকিস্তানের গোয়াদর বন্দরের কৌশলগত গুরুত্ব অনেকটাই কমে গেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, যখন এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায় এবং বিভিন্ন জায়গায় সামরিক হামলা হয়, তখন ভারত যে অংশে কার্যক্রম পরিচালনা করছে সেই অংশ কোনো হামলার শিকার হয়নি। এর অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকেরা মনে করেন, আন্তর্জাতিক শক্তিগুলি জানত যে ওই এলাকায় ভারতের স্বার্থ জড়িয়ে রয়েছে, ফলে সেই অংশ কার্যত নিরাপদই ছিল। এটি আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের একটি স্পষ্ট ইঙ্গিত। তবে ভারতের সবচেয়ে বড় কৌশলগত মাস্টার স্ট্রোক ছিল ইন্দোনেশিয়ার সাবাং বন্দর। মালাক্কা প্রণালীর প্রবেশমুখে অবস্থিত এই বন্দরে সরাসরি প্রবেশাধিকার অর্জন করে ভারত চীনের সবচেয়ে বড় দুর্বলতার উপর কার্যত নিজের অবস্থান শক্ত করে ফেলেছে। এই দুর্বলতাকেই আন্তর্জাতিক কৌশলগত মহলে বলা হয় মালাক্কা ডিলেমা। প্রায় প্রত্যেক সামরিক বিশ্লেষকই একমত, যদি কোনো কারণে মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে চীনের প্রায় 80% তেল আমদানি এবং তার বিশাল অংশের সামুদ্রিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে। আর এই কারণেই মালাক্কা অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতি বেইজিংয়ের কৌশলবিদদের উদ্বেগের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অবশ্য আন্দামান ও নিকোবরেই বাস্তবায়িত হচ্ছে।
ভারত সরকার সেখানে প্রায় ৯০,০০০ কোটি টাকার একটি বিশাল অবকাঠামো এবং সামরিক উন্নয়ন প্রকল্প শুরু করেছে, যা চীনের কাছে এক দুঃস্বপ্নের সমান। গ্রেট নিকোবর দ্বীপে নতুন ডিপ ড্রাফট বন্দর, সম্প্রসারিত সামরিক রানওয়ে এবং অত্যাধুনিক সামরিক অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। সামরিক কৌশলের ভাষায় আন্দামান ও নিকোবরকে বলা হয় ভারতের আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ এমন এক বিশাল বিমানবাহী ঘাঁটি যাকে কোনো ক্ষেপণাস্ত্র বা টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া সম্ভব নয়। এই দ্বীপমালা মালাক্কা প্রণালীর এতটাই কাছাকাছি যে ভবিষ্যতে সীমান্তে যদি চীন কোনো বড় সামরিক উস্কানি দেয়, তাহলে ভারতের প্রতিক্রিয়া শুধু হিমালয়ের সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজনে আন্দামানে বসে থাকা একজন ভারতীয় কমান্ডার মাত্র একটি নির্দেশ দিয়েই মালাক্কা প্রণালীর উপর কৌশলগত চাপ সৃষ্টি করতে পারেন। আর যদি কখনও সেই পরিস্থিতি বাস্তবে তৈরি হয়, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই চীনের শিল্প কারখানা, জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্য মারাত্মক চাপে পড়তে পারে। এটি কোনো কল্পনা নয়, বরং আন্তর্জাতিক ভূরাজনীতির একটি বহুল আলোচিত কৌশলগত বাস্তবতা, যা চীনের সামরিক পরিকল্পনাকারীরাও খুব ভালোভাবেই বোঝেন। আর এই কারণেই ভারত মহাসাগরে ভারতের বাড়তে থাকা উপস্থিতি বেইজিংয়ের কাছে এত বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনার মনে হয়তো এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি চীন তাদের পারমাণবিক সাবমারিনগুলোকে সম্পূর্ণ গোপনে ভারত মহাসাগরের গভীরে পাঠিয়ে দেয়, তাহলে কি হবে? আর ঠিক এখানেই শুরু হয় ভারতের সেই অদৃশ্য ইলেকট্রনিক প্রতিরক্ষা প্রাচীরের গল্প, যেটি গত কয়েক বছরের দিল্লিতে বসে ভারতের নিরাপত্তা পরিকল্পনাকারীরা অত্যন্ত নীরবে গড়ে তুলেছেন। ভারত আজ মরিশাসে ৮টি, সেশেলসে ৮টি, শ্রীলঙ্কায় ৬টি এবং মালদ্বীপের 10টি উপকূলীয় নজরদারি রাডার স্থাপন করেছে। এই সমস্ত রাডার থেকে আসা তথ্য রিয়েল টাইমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয় গুরগাঁওয়ে অবস্থিত ইনফরমেশন ফিউশন সেন্টার ইন্ডিয়ান ওশান রিজিয়নে। এই বিশাল ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হল ভারত মহাসাগরে কি ঘটছে তার প্রায় প্রতিটি নড়াচড়ার ওপর ভারতের নজর থাকে। এমনকি যদি সমুদ্রপৃষ্ঠের প্রায় ৫০০ মিটার গভীরেও কোনো চীনা গুপ্তচর জাহাজ বা সাবমারিন সামান্য নড়াচড়া করে, তাহলেও দিল্লির গোপন অপারেশন কক্ষগুলোতে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যায়। ফলে ভারত মহাসাগরে চীনের জন্য হঠাৎ করে কোনো সামরিক চমক সৃষ্টি করা আগের মতো সহজ নয়, কারণ বেজিং জানে শুধু সমুদ্রের উপরেই নয়, সমুদ্রের গভীরেও ভারতের নজরদারি কার্যত সর্বক্ষণ সক্রিয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ভারতের এই নতুন আক্রমণাত্মক কৌশল শুধু রাডার বা নজরদারিতেই সীমাবদ্ধ নয়। আরব সাগরের গভীর রাতে ভারতীয় নৌবাহিনীর বিশেষ বাহিনী মার্কোস কমান্ডোরা যে দুঃসাহসিক গোপন অভিযান পরিচালনা করেছিল, তা পাকিস্তানকেও ভারতের সামরিক দক্ষতার সামনে মাথা নত করতে বাধ্য করে। ২০২৪ সালের শুরুতে যখন সোমালিয়ার জলদস্যুরা এডেন উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজ ছিনতাই করে, তখন ভারতীয় নৌবাহিনীর এলিট মার্কোস কমান্ডোরা হেলিকপ্টার এবং যুদ্ধজাহাজের সাহায্যে সমুদ্রের মাঝখানে অত্যন্ত নিখুঁত একটি উদ্ধার অভিযান চালায়। সেই অভিযান ছিল এতটাই দ্রুত এবং নিখুঁত যে অনেকের কাছে তা হলিউডের কোনো থ্রিলার চলচ্চিত্রের দৃশ্যের মতো মনে হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল অভিযানের সময় ভারতীয় কমান্ডোরা কার্যত কোনো বড় ধরনের গোলাগুলি ছাড়াই জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল এরপর। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বিপুল সংখ্যক পাকিস্তানি এবং ইরানি নাগরিকও ছিলেন। যখন ভারতীয় নৌবাহিনী তাদের নিরাপদে উদ্ধার করে এবং আন্তর্জাতিক মাধ্যমের ক্যামেরার সামনে সেই পাকিস্তানি নাগরিকরাই প্রকাশ্যে ইন্ডিয়া জিন্দাবাদ এবং ইন্ডিয়ান নেভিকে ধন্যবাদ বলতে শুরু করেন, তখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বসে থাকা সামরিক নেতৃত্ব এবং আইএসআইয়ের জন্য সেটি ছিল অত্যন্ত অস্বস্তিকর এক পরিস্থিতি। এটি ছিল ভারতের হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার দুইয়েরই এক অসাধারণ সমন্বয়। এর মাধ্যমে বহু বছর ধরে চালানো ভারত বিরোধী প্রচারণা আন্তর্জাতিক স্তরে বড় ধাক্কা খায়। ভারত পুরো বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দেয়, আমরা শুধু নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য কাজ করি না, মানবতার স্বার্থেও আমরা একজন দায়িত্বশীল নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে কাজ করতে প্রস্তুত। আর এই কারণেই আজ আমেরিকা থেকে শুরু করে আসিয়ানের বহু দেশও পর্যন্ত ভারতের নৌ কূটনীতিকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেছে। কিন্তু এই গোটা ভূরাজনৈতিক খেলায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে,
সেটি না বুঝলে ভারতীয় নৌবাহিনীর বর্তমান কৌশলও পুরোপুরি বোঝা সম্ভব নয়। সম্প্রতি প্রকাশিত ভারতের নতুন মেরিটাইম ডক্ট্রিনে দেশ আনুষ্ঠানিকভাবে নো ওয়ার নো পিস নীতিকে গ্রহণ করেছে। এই নীতির অর্থ অত্যন্ত স্পষ্ট। ভারতীয় নৌবাহিনী আর শুধুমাত্র শত্রুর প্রথম আক্রমণের অপেক্ষায় বসে থাকবে না। শান্তিকালেও যদি কোনো দেশ গ্রে জোন অপারেশন, গোপন সামরিক কর্মকাণ্ড বা উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ভারত তার উপযুক্ত এবং প্রয়োজনীয় জবাব দিতে প্রস্তুত থাকবে। বর্তমানে ভারতীয় যুদ্ধজাহাজ এবং P-8.1 সামুদ্রিক নজরদারি বিমান চীনা গুপ্তচর জাহাজগুলোর ওপর এতটাই নিবিড় এবং আক্রমণাত্মক নজরদারি চালাচ্ছে যে অনেক সময় চীনা নৌ কমান্ডোরদের নিজেদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। সামরিক কৌশলের ভাষায় একে বলা হয় মাইন্ড গেম। এখানে গুলি চালানো হয় না, কিন্তু প্রতিপক্ষকে এমন এক মানসিক চাপে রাখা হয় যাতে সে প্রতিটি মুহূর্তে অনুভব করে সীমা অতিক্রম করলেই তার ফল অত্যন্ত ভয়াবহ হতে পারে। অনেক বিশ্লেষকের মতে ভারতের এই পরিবর্তিত সামরিক মনোভাবই চীনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ ভারত এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, প্রয়োজনে আগাম এবং আক্রমণাত্মক কৌশল গ্রহণের ক্ষমতাও তৈরি করেছে। এবার একটা বড় প্রশ্ন উঠে আসে, একসঙ্গে শত শত নতুন যুদ্ধজাহাজ না কিনেও কিভাবে ভারতীয় নৌবাহিনী আজ বিশ্বের অন্যতম কার্যকর সামুদ্রিক শক্তিতে পরিণত হল? এর উত্তর লুকিয়ে আছে ভারতের কৌশলগত লজিস্টিক্স চুক্তিগুলোর মধ্যে। গত কয়েক বছরে ভারত আমেরিকা, ফ্রান্স, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে একাধিক স্ট্র্যাটেজিক লজিস্টিক্স এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল LEMOA, লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোর্যান্ডাম অফ এগ্রিমেন্ট। এই ধরনের চুক্তির ফলে আজ একটি ভারতীয় যুদ্ধজাহাজকে জ্বালানি নেওয়া, মেরামত করা কিংবা রসদ সংগ্রহের জন্য আর ভারতে ফিরে আসতে হয় না। প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থিত আমেরিকা বা ফ্রান্সের অনুমোদিত নৌঘাঁটিতে গিয়েই ভারতীয় যুদ্ধজাহাজ প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা নিতে পারে। অর্থাৎ ভারতের নৌবাহিনীর কার্যক্ষমতা এখন শুধু ভারত মহাসাগরের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রয়োজনে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে তারা দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যেতে সক্ষম। আমেরিকার ডিয়েগো গার্সিয়া থেকে শুরু করে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপ পর্যন্ত যেসব নৌঘাঁটি একসময় অত্যন্ত সীমাবদ্ধ এবং সংরক্ষিত বলে বিবেচিত হতো, সেগুলির অনেকগুলি এখন ভারতীয় যুদ্ধজাহাজের জন্য উন্মুক্ত। এটি শুধুমাত্র একটি সামরিক সাফল্য নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতি বাড়তে থাকা আস্থারও একটি স্পষ্ট প্রমাণ। যে পশ্চিমা দেশগুলো একসময় ভারতের ওপর পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আজ তারাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের জ্বালানি এবং বাণিজ্যিক নিরাপত্তার জন্য ভারতের নৌক্ষমতার ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে উঠছে। এখন প্রশ্ন হল, এই সামুদ্রিক শক্তির সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কি? আসলে সম্পর্কটা অত্যন্ত গভীর। যদি আন্তর্জাতিক সমুদ্রপথ কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে পেট্রোল এবং ডিজেলের দাম রাতারাতি কয়েক গুণ বেড়ে যেতে পারে। মোবাইল ফোন, ল্যাপটপ, চিকিৎসা সরঞ্জাম, ভোজ্য তেল সহ অসংখ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হবে। ফলে দেশে তীব্র মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। 2024-এর রেড সি সংকটের সময় ভারতীয় নৌবাহিনী যদি শক্তিশালী সামুদ্রিক নিরাপত্তা বলয় তৈরি না করত, তাহলে ভারতের অর্থনীতিকে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখোমুখি হতে পারত। এই কারণেই যখন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো ভারতকে নেট সিকিউরিটি প্রোভাইডার বলে উল্লেখ করে, তখন তার অর্থ শুধুমাত্র যুদ্ধজাহাজ বা অস্ত্র প্রদর্শন নয়। এর প্রকৃত অর্থ হল 140 কোটিরও বেশি ভারতীয় নাগরিকের অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং দৈনন্দিন জীবনের সরবরাহ ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। এই গুরুত্বপূর্ণ দিকটি সাধারণ সংবাদ মাধ্যমের আলোচনায় প্রায়শই অনুপস্থিত থেকে যায়। বর্তমান সময়েও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম এশিয়ায় সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থাকা সত্ত্বেও ভারতের ভিতরে বড় ধরনের তেল বা গ্যাসের সংকট তৈরি হয়নি। এর অর্থ দৃশ্যমান ঘটনার আড়ালে এমন অনেক কৌশলগত প্রস্তুতি চলছিল যা সাধারণ মানুষের চোখে পড়ে না। আজ বিশ্ব দ্রুত এমন এক মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের দিকে এগোচ্ছে যেখানে আর কোনো একটি দেশ একাই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমেরিকা নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা এবং ইউরোপীয় সংকট নিয়ে ব্যস্ত। অন্যদিকে চীন, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে নিজের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করছে।
এই পরিস্থিতিতে গ্লোবাল সাউথ, আসিয়ান এবং আফ্রিকার বহু দেশ এমন একজন অংশীদারের খোঁজ করছিল যে তাদের ঋণের ফাঁদে ফেলবে না, বরং সমান মর্যাদা দিয়ে তাদের সার্বভৌমত্বকে সম্মান করবে। ভারত তার সাগর ভিশন এবং মহাসাগর উদ্যোগের মাধ্যমে সেই আস্থার বার্তাই দেওয়ার চেষ্টা করেছে। ভারত যখন ভিয়েতনামকে কার্যকর মিসাইল ব্যবস্থা উপহার দেয়, মায়ানমারকে সাবমারিন হস্তান্তর করে, অথবা সেশেলস ও মরিশাসকে দ্রুতগামী টহল জাহাজ সরবরাহ করে, তখন সেটি শুধুমাত্র একটি সামরিক বা বাণিজ্যিক চুক্তি থাকে না, বরং ছোট দেশগুলিকে নিজেদের নিরাপত্তা জোরদার করার এবং বড় শক্তির চাপের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়ানোর সক্ষমতা তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য। নীতিগত দৃষ্টিকোণ থেকেও এটি ভারতের পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা কৌশলের সবচেয়ে আত্মবিশ্বাসী অধ্যায়গুলোর একটি। একসময় আশঙ্কা করা হতো আন্দামান বা সমুদ্র সীমায় অতিরিক্ত সামরিক অবকাঠামো তৈরি করলে বেইজিং অসন্তুষ্ট হতে পারে, কিন্তু এখন ভারতের কৌশল অনেক বেশি স্পষ্ট। ভারত অযথা কাউকে উস্কাতে চায় না, তবে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাবও যথাযথভাবে দেওয়ার প্রস্তুতি রয়েছে। আজ ভারতীয় নৌবাহিনী আর শুধুমাত্র বিদেশ থেকে যুদ্ধজাহাজ কেনা একটি বাহিনী নয়, বরং নিজস্ব প্রযুক্তি ও সক্ষমতার ওপর ভর করে একটি শক্তিশালী বিল্ডার নেভিতে পরিণত হয়েছে। স্বদেশে নির্মিত আইএনএস বিক্রান্ত বিমানবাহী রণতরী থেকে শুরু করে অরিহান্ত শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমারিন, আবার অত্যাধুনিক স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, আজ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক নৌ অস্ত্রের বড় অংশই দেশের নিজস্ব শিপইয়ার্ডে তৈরি হচ্ছে। যে পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একসময় ভারতের পুরনো যুদ্ধজাহাজ নিয়ে সমালোচনা করতেন, আজ তারাই নিজেদের রিপোর্টে লিখছেন মাল্টি ডোমেইন অপারেশন, স্পেস ভিত্তিক নেটওয়ার্কিং, সাইবার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এই সব ক্ষেত্রেই ভারতীয় নৌবাহিনী অত্যন্ত দ্রুত গতিতে আধুনিক হচ্ছে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। এটি শুধু অস্ত্রের আধুনিকীকরণ নয়, এটি একটি নতুন আত্মবিশ্বাসী এবং নির্ভীক ভারতের প্রতিফলন। আর আগামী দিনে এই পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। যেমন প্রজেক্ট 18-এর অধীনে ভারতের নতুন প্রজন্মের ডেস্ট্রয়ার এবং প্রজেক্ট 75I এর আওতায় উন্নত সাবমারিনগুলো পর্যায়ক্রমে নৌবাহিনীতে যুক্ত হলে ভারত মহাসাগরের শক্তির ভারসাম্যে ভারতের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পিপলস লিবারেশন আর্মি নেভি PLAN ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে দক্ষিণ চীন সাগরে তারা যতই শক্তি প্রদর্শন করুক না কেন, ভারত মহাসাগরে প্রবেশ করার পর তাদের এমন এক কৌশলগত ও ইলেকট্রনিক নজরদারির মুখোমুখি হতে হবে যা ভারত গত এক দশকে ধীরে ধীরে গড়ে তুলেছে। এটাই সেই নতুন ভারত, যে শুধু সমুদ্রের ঢেউয়ের ওপর ভেসে বেড়ায় না, প্রয়োজনে সেই ঢেউয়ের দিকও নিজের কৌশল অনুযায়ী ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। সাম্প্রতিক বছরগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক বিদেশ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করা। সিশেলস, মরিশাস, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সমস্ত অঞ্চলের সঙ্গে রক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার মূল উদ্দেশ্য ভারতকে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা। শুধু তাই নয়, দক্ষিণ চীন সাগর অঞ্চলেও যেখানে চীনের প্রভাব অত্যন্ত শক্তিশালী, সেখানে ভারত জাপানের সঙ্গে রক্ষা সহযোগিতা বাড়িয়েছে। ফিলিপিন্সের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার হয়েছে। ভিয়েতনামের সঙ্গে রক্ষা সম্পর্ক আরও গভীর হয়েছে এবং ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার সাবাং বন্দরে ভারতের উপস্থিতি এই পুরো কৌশলগত চিত্রকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে ভারত মহাসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য আগের তুলনায় অনেকটাই পরিবর্তিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বহু দেশ এখন প্রকাশ্যেই স্বীকার করছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, ব্যবসা এবং সমুদ্রপথের স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় যারা ভারতের সামরিক সক্ষমতাকে হালকাভাবে দেখত, তারাও এখন বলছে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামোয় ভারতকে বাদ দিয়ে কোনো পরিকল্পনাই বাস্তবসম্মত নয়। বন্ধুরা, এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কী?
আপনার কি মনে হয় আগামী দশকে ভারত সত্যিই ভারত মহাসাগরের সবচেয়ে প্রভাবশালী সামুদ্রিক শক্তি হিসাবে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে, নাকি এই প্রতিযোগিতা আরও জটিল হয়ে উঠবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।